আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের আলোচনা করব হচ্ছে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। তো ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলার আগে তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের ভিতরে কতগুলো থলি থাকে। আমি একটু ছবি আঁকায় দেখাই। আসলে ক্লোরোপ্লাস্ট দেখতে যেমন একটা এরকম লেন্স আকৃতির একটা অঙ্গাণু, যার ঝিল্লিটা এরকম দুইটা আবরণ দ্বারা তৈরি, এরকম দুটো আবরণ দ্বারা আবৃত লেন্স আকৃতির একটা অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং এটা নিয়ে কথা বলার প্রয়োজন নাই, তারপর একটু বলি যে ক্লোরো শব্দের অর্থ আসলে সবুজ, আর প্লাস্ট কথাটা আসলে আসছে হচ্ছে প্লাস্টিড থেকে। তাহলে আমরা যে ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলতেছিলাম এটা আসলে সবুজ বর্ণের প্লাস্টিড। এবং একটু মনে রাখো, এটা পরে যখন আবার গুছায় একটা ভিডিও দিব তখন একটু রিপিট করা যাবে যে এই ক্লোরোপ্লাস্ট কিন্তু উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকা সবচাইতে বড় অঙ্গাণু। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে যত অঙ্গাণু আছে সবচাইতে বড় অঙ্গাণুটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং আবার একটু বলি, ক্লোরো শব্দের অর্থ সবুজ, আর প্লাস্ট শব্দটা আসছে হচ্ছে প্লাস্টিড থেকে। তো আমরা সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা বলতেছি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের প্লাস্টিড। এইটা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকা সবচাইতে বড় অঙ্গাণু। তো আমরা এই ক্লোরোপ্লাস্টের ডিটেলস যদি পড়তে যাই তো সবচাইতে আগে আমাদেরকে এই ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকা কিছু থলি, যেগুলোকে আমরা বলি থাইলাকয়েড, তো ওই থাইলাকয়েড সম্পর্কে আগে আমাদেরকে বিস্তারিত পড়ে আসতে হবে। তো একটু দেখাই, এই যে তোমার দুইটা ঝিল্লি দ্বারা আবৃত এই যে অঙ্গাণু, এই অঙ্গাণুর ভিতরে এইখানে যে তরলগুলো থাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় যে তরল মানে ধর্মী যে পদার্থ থাকে তাকে আমরা বলি হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলবো না, আমরা বলবো স্ট্রোমা। তো এই তরলটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোমা বা ধাত্র বা মাতৃকা। এবং এই স্ট্রোমার মধ্যে এইরকম কতগুলো ত্রিমাত্রিক থলি থাকে, এরকম কতগুলো থলি এরকম স্তূপ আকারে থাকে। তো এই যে থলিগুলো এখানে দেখাচ্ছি আমি, এই যে থলিটা, এই প্রত্যেকটা থলিকে বলে থাইলাকয়েড। এই থলিগুলোকে বলে থাইলাকয়েড। তো আমরা এই ক্লোরোপ্লাস্টের গঠনটা যদি আমরা কাজ যদি বিস্তারিত পড়তে চাই, তাহলে আমাদের আগে যেটা দরকার সেটা হলো এই যে একটা থলি, যেটাকে আমরা বলতেছি থাইলাকয়েড, আগে আমাদেরকে এই থাইলাকয়েডের কাজটা আমাদের ভালো মতো বুঝে আসতে হবে, তাহলে পুরো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে। তো আমরা এখন এর পরের যে ছবিটা আমরা এখানে আঁকাবো সেখানে শুধু থাইলাকয়েডটাই পড়াবো, শুধু থাইলাকয়েড নিয়ে কথা হবে। তবে আমি আরেকবার তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমরা আসলে আলোচনা করতেছি সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু, সবচাইতে বড় অঙ্গাণু, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সবচাইতে বড় অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট নিয়ে। তো ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ, আর প্লাস্ট কথাটা আসছে হচ্ছে প্লাস্টিড থেকে। তো সবুজ বর্ণের প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এই ক্লোরোপ্লাস্ট আসলে দুই ঝিল্লি দ্বারা আবৃত একটা অঙ্গাণু, যার ভিতরে তরল যে থাকে সেই তরলকে আমরা বলি স্ট্রোমা বা মাতৃকা বা ধাত্র। এই স্ট্রোমাতে কতগুলো থলি ভাসমান থাকে, যদিও থলিগুলো স্তূপ আকারে থাকে। এই প্রত্যেকটা থলিকে বলা হয় থাইলাকয়েড। মনে রাখা সহজ, থলি থেকে থাইলাকয়েড। তো আমরা এরপরের ছবিতে শুধু থাইলাকয়েডটা একটু তোমাদেরকে দেখাই। তো ধরো যদি আমরা শুধুমাত্র থাইলাকয়েডটাই যদি চিন্তা করি, তাহলে ধরো এখানে আমি একটা থাইলাকয়েড আঁকাই। ধরো এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, ঝিল্লি দ্বারা আবৃত একটা থলি। এই যে সাদা দাগ দিয়ে আঁকাইছি, সাদা রং করে যেটা আঁকানো হয়েছে সেটা হচ্ছে তোমার থাইলাকয়েড। এই থলিটা কিন্তু এখানে আছে। আর এই যে পুরা বোর্ডের যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই বোর্ডের যে অংশটা দেখতে পাচ্ছ এই বাইরে, থলির বাইরে, এটাকে আমরা ধরে নিচ্ছি হলো স্ট্রোমা বা মাতৃকা। তাহলে এই থলিটার নাম হচ্ছে থাইলাকয়েড, আর এই থলিটা ভাসমান আছে এই যে বোর্ডের এই সবুজ অংশটার মধ্যে, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রোমা। তো স্ট্রোমার মধ্যে এই থলি ভাসমান আছে। তো এই থলি দিয়ে কী হয় আসলে? তো এই
থলির ভিতরের দিকে, থলির এই আবরণের ভিতরের দিকে এবং এই থলির এই আবরণের বাইরের দিকে, ভিতরে এবং বাইরে দুই দিকেই, ভিতরে এবং বাইরে দুই দিকেই অনেকগুলো রঞ্জকের দলা থাকে। অনেকগুলো রঞ্জক মানে পিগমেন্ট বলা হয় বায়োলজিতে, পিগমেন্ট বা রঞ্জকের এরকম একটা দলা থাকে। এই থাইলাকয়েডের ভিতরের ঝিল্লির ভিতর দিকেও থাকে এবং বাইরের দিকেও থাকে, দুই দিকেই কতগুলো এরকম পিগমেন্টের দলা থাকে, রঞ্জক পদার্থের দলা। প্রায় 300 থেকে 400 অণু থাকে পিগমেন্ট, এবং এর মধ্যে তোমরা মানে নাম শুনছো, এর মধ্যে সবচাইতে বেশি থাকে যেটা, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। হ্যাঁ, তোমরা তো একদিন শুধু শুনে আনছো যে সবুজ বর্ণের যে পিগমেন্টগুলো আছে, সবুজ পিগমেন্ট, এগুলোকে আমরা বলি ক্লোরোফিল। তো এই ক্লোরোফিলের আবার কিন্তু টাইপ আছে, এ বি সি এরকম অনেক টাইপ আছে। তো এই পিগমেন্টের মধ্যে প্রায় 300 থেকে 400 অণু পিগমেন্ট আছে, তার মধ্যে সবচাইতে বেশি আছে হলো ক্লোরোফিল এ, এবং এই ক্লোরোফিল এটাই হচ্ছে মুখ্য পিগমেন্ট। ওই আসলে সব কিছু করে, কি করে একটু পরে বুঝবা। এছাড়াও আছে হচ্ছে ক্লোরোফিল বি, তাছাড়াও রয়েছে হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, তোমরা নাম শুনছো, জ্যান্থোফিল হলুদ বর্ণের পিগমেন্ট, ক্যারোটিন হচ্ছে যে কমলা লাল বর্ণের পিগমেন্ট। তো এইরকম এই থলিটার বাইরের দিকে এবং ভিতরের দিকে অনেকগুলো পিগমেন্ট বা রঞ্জক কণা দলা বেঁধে থাকে। তো এই পিগমেন্টগুলো আসলে কি করে? এই পিগমেন্টগুলো কিন্তু আলো শোষণ করতে পারে। তো যেহেতু এরা আলো শোষণ করে, তোমরা মানে ফিজিক্সে শুনে থাকবা যে আলোর শক্তির যে একক তাকে কিন্তু বলা হয় তোমার হচ্ছে যে কোয়ান্টা বা হচ্ছে ফোটন বলে। হ্যাঁ, আলোর শক্তির একটা নির্দিষ্ট প্যাকেট থাকে, এই নির্দিষ্ট প্যাকেটটাকে বলা হয় কোয়ান্টা বা ফোটন। তো এই পিগমেন্টের এই দলাগুলোকে এই কারণে, এরা যেহেতু তোমার আলোর শক্তি শোষণ করে, এই জন্য এই পিগমেন্টের দলাগুলোকে কিন্তু একটা নামে বলা হয় কোয়ান্টোসোম। তোমরা মাইটোকন্ড্রিয়া শুনছো অক্সিসোম, যেহেতু ওইখানে অক্সিডেশন ঘটে, জারণ ঘটে, সেই জন্য ওইখানে নামটা ছিল অক্সিসোম। কিন্তু ক্লোরোপ্লাস্ট যেহেতু সূর্যের আলো শোষণ করবে, আলো শোষণ করার জন্য এখানে পিগমেন্ট থাকবে, বিভিন্ন রঞ্জক কণা থাকবে। তো এই রঞ্জক কণার দলাকে বলা হচ্ছে কোয়ান্টোসোম। এরা আলোর শক্তির ওই নির্দিষ্ট প্যাকেট ফোটন বা কোয়ান্টা শোষণ করে, তাই এই দলাটার নাম হচ্ছে কোয়ান্টোসোম। এই কোয়ান্টোসোমে 300 থেকে 400 অণু পিগমেন্ট থাকে, সেখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলো থাকতে পারে। সবচাইতে বেশি থাকে হচ্ছে ক্লোরোফিল এ, এবং ওই মোটামুটি সবগুলো কাজ কিন্তু আসলে ওই করে। তো এই জন্য ক্লোরোফিল এ কে বলা হয় প্রাইমারি পিগমেন্ট বা মুখ্য রঞ্জক। আর বাকি যেগুলো আছে, ধরো ক্লোরোফিল বি, তারপরে হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, ওরা আসলে যেটা করে সেটা হচ্ছে আলো শোষণ করার পরে সেই আলোটাকে এই ক্লোরোফিল একেই দিয়ে দেয়। ওরা নিজেরা কোনো কিছু করে না, নিয়ে ক্লোরোফিল একে দিয়ে দেয়। তো ক্লোরোফিল এ ব্যতীত অন্যান্য যে রঞ্জকগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। সেগুলোকে বলে অ্যান্টেনা পিগমেন্ট বা সহকারী রঞ্জক, কারণ ওরা আসলে আলোটা শোষণ করে ক্লোরোফিল একেই দেয়। তো এখানে বুঝতেছে তাহলে নাম কোয়ান্টোসোম, এই দলাগুলোর নাম হচ্ছে কোয়ান্টোসোম। এরা আলোর শক্তি শোষণ করে। এখানে পিগমেন্ট আছে প্রায় 300 থেকে 400 অণু। প্রধানত আছে হচ্ছে ক্লোরোফিল এ, যেটা কিনা 75%, এবং ক্লোরোফিল বি প্রায় 25%, এবং এছাড়াও রয়েছে কিছু ক্যারোটিন, কিছু জ্যান্থোফিল। তো এতগুলোর মধ্যে আমরা ক্লোরোফিল এটাকে বলতেছি মুখ্য পিগমেন্ট বা প্রাইমারি পিগমেন্ট, আর বাকিগুলোকে আমরা বলতেছি অ্যান্টেনা পিগমেন্ট। তো এখন একটু তোমাদের জানায় রাখি, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এই ক্লোরোফিল তৈরি করতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাতু প্রয়োজন হয়, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা একটু মনে রাখো, পরে কিন্তু অনেকবার বায়োলজি, উদ্ভিদ বিজ্ঞান পড়তে বহুবার কিন্তু এই ম্যাগনেসিয়ামের কথাটা চলে আসবে। তো একটু মনে রাখো, এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের গঠনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাতু থাকে, যেটাকে আমরা যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এখানে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম ধাতু বুঝতেছো, বেশ সক্রিয়, ইলেকট্রন ত্যাগ করতে ইচ্ছুক। তো এইটাই এখানে আছে, তারা থাকুক। এবার এখন আসো, এই যে এই থলির বাইরে, এই থলিটা যেখানে ভাসমান, মানে বোর্ডের অন্যান্য অংশটা, বোর্ডের এই থলির বাইরে, বোর্ডের হোয়াইট স্মার্ট বোর্ডের বাইরের যে অংশগুলো আছে সেগুলোকে আমরা বলছিল যে ওই তরলটা, অর্থাৎ মাতৃকা বা স্ট্রোমা। তো এখানে তো পিগমেন্ট আছে, এই থলি তো এই তরলের উপরে ভাসমান, তো তরলকে আমরা বলতেছি স্ট্রোমা। ওই স্ট্রোমাতে একটা এনজাইম আছে, এনজাইমটা দেখাই দিচ্ছি তোমাদের, দেখো। এনজাইমটার নাম হচ্ছে NADP
রিডাকটেজ। NADP রিডাকটেজ। তো এই যে মানে বাইরে যে তোমার তরলে আছে এনজাইম, তার নাম NADP রিডাকটেজ। তোমাদের একটু বলে রাখা দরকার যে কোনো একটা নামের শেষে তোমরা যখন এজ দেখবা, ASE এজ, তখন ধরে নিবা যে এটা কিন্তু আসলে এনজাইম। তো এই যে দেখো NADP রিডাকটেজ, তাহলে এটা একটা এনজাইম, এবং তোমরা জানো যে এনজাইম কিন্তু পানি ছাড়া কাজ করে না। তো এই এনজাইমটা কোথায় আছে? এনজাইমটা আছে হচ্ছে স্ট্রোমাতে। NADP রিডাকটেজ এই এনজাইমটা আছে হচ্ছে স্ট্রোমা বা মাতৃকায় আছে, যেখানে পানি আছে। তো এই NADP রিডাকটেজ আসলে কি করে? দেখো নামটা শুনে কিন্তু বোঝা যাচ্ছে NADP রিডাকটেজ। NADP রিডাকটেজ আসলে রিডাকশন করে। রিডাকশনের বাংলা হচ্ছে বিজারণ। বিজারণ কাকে বলে? বিজারণ মানে হচ্ছে যেখানে কি করা হয়? হাইড্রোজেন যুক্ত করা হয়। তোমরা অলরেডি জানো যে অক্সিজেন যোগ করা হলো অক্সিডেশন বা জারণ, আর হাইড্রোজেন যোগ করা হচ্ছে বিজারণ। তাহলে এই যে NADP রিডাকটেজ, এই রিডাকটেজ এনজাইম কি করে? রিডাকশন করে, বিজারণ করে। কার বিজারণ করে? সামনে কে আছে? NADP। এই NADPর বিজারণ করে। এখন NADP কি জিনিস? তোমরা অলরেডি আমার অফলাইন ক্লাসে এবং এই অনলাইন ক্লাসেও একটা ক্লাসে শুনছো, যে গত ক্লাসে শুনছো মাইটোকন্ড্রিয়াতে, যে NADP এরা কিন্তু আসলে নিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট নিউক্লিওটাইড, এবং এরা আসলে কো এনজাইম হিসেবে কাজ করে, অর্থাৎ এরা বিক্রিয়াতে সাহায্য করে এবং বিক্রিয়া শেষে কিন্তু নিজেরা অপরিবর্তিত থাকে। তাহলে এই যে NADP এটা একটা কো এনজাইম, এর কোনো পরিবর্তন হবে না। ও শুধু জাস্ট একটা বিক্রিয়াতে কোনো কিছু গ্রহণ করবে, আরেকটা বিক্রিয়াতে কোনো কিছু দিয়ে আসবে, এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে। তো এই যে NADP রিডাকটেজ, এই রিডাকটেজটা এখন রিডাকশন করবে কার? NADP। তো ব্যাপারটা কীভাবে ঘটবে দেখো, আমরা একটু এটা দেখাই। তো ধরো তাহলে এই মাতৃকাতে বা স্ট্রোমাতে NADP আছে। তো যেহেতু এখানে আমরা মানে বিজারণ করাবো, তো বিজারণ করতে গেলে এখানে হাইড্রোজেন যোগ করব। তো এই যে আমরা হাইড্রোজেন যোগ করব, প্রবলেমটা হচ্ছে এই হাইড্রোজেনটা পানির ভাঙনের ফলে মানে সৃষ্ট। এই হাইড্রোজেনটা পানি ভাঙনের ফলে, তোমরা জানো যে পানি ভাঙলে কিন্তু কি উৎপন্ন হয়? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তো এই হাইড্রোজেনটা কিন্তু পানির ভাঙনের ফলে সৃষ্ট, অর্থাৎ H+ হাইড্রোজেন আয়ন হয়ে কিন্তু এখানে আসছে। তো তাহলে দেখো এই স্ট্রোমাতে এই এনজাইমটাও আছে NADP রিডাকটেজ, সেখানে NADP আছে এবং পানির ভাঙনের ফলে সৃষ্ট হাইড্রোজেন আয়নও আসছে। কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু হবে না। এই বিক্রিয়া কেন হবে না? কারণ এই যে NADP যে হাইড্রোজেন আয়নটাকে গ্রহণ করবে, তো NADP কে তো মাইনাস হইতে হবে, ইলেকট্রন নিয়ে তো NADP কে মাইনাস হইতে হবে। তাহলে NADP যদি মাইনাস হয় তবেই না সে H+ কে গ্রহণ করবে। এখন H+, তার তো কোনো ইলেকট্রন আর দেওয়ার মতো নাই। H+ মানে বুঝতেছ, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, সেটা ত্যাগ করে কি হয়েছে? H+ হয়েছে। তাহলে এই যে H+ এর তো ইলেকট্রন আর নাই, দেওয়ার মতো কোনো ইলেকট্রন নাই। আবার NADP সে তো ইলেকট্রন নিয়ে মাইনাস না হলে তো হাইড্রোজেনকে গ্রহণও করবে না। তো এই বিক্রিয়াটা কিন্তু আপাতত হবে না। তাহলে এই স্ট্রোমাতে কিন্তু এনজাইম আছে, NADP রিডাকটেজ এনজাইম আছে, এবং NADP হাইড্রোজেন এগুলোও মজুদ, কিন্তু এই বিক্রিয়াটা হবে না। কেন হবে না? এর জন্য আমাদেরকে সূর্য ওঠার অপেক্ষা করতে হবে। তো এখন যখনই ধরো সূর্য উঠলো, আমি এখানে দেখাচ্ছি, ভাবার দরকার নেই যে স্ট্রোমার মধ্যে সূর্য উঠছে, এমনিতেই চিন্তা করো। তাহলে ধরো এখন যখন সূর্য উঠলো, এই যে যখন সূর্য উঠলো, সূর্যের আলোটা এসে পড়বে হচ্ছে এই পিগমেন্টে, এই পিগমেন্টে পড়বে। তো পিগমেন্ট মানে কি? রঙের কাজ কি? রঙের কাজ হচ্ছে আলো শোষণ করতে পারে। হ্যাঁ, তো আমরা জানি যে আলোর যে মানে আলোর মধ্যে 7টা বর্ণ থাকে। তোমরা জানো যে বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। তো এই যে তোমার সূর্যের যে 7টা বর্ণ এসে পিগমেন্টের উপরে পড়লো, পড়ার পরে বিভিন্ন পিগমেন্ট বিভিন্ন আলোক রশ্মি শোষণ করবে, খালি নিজের যে রং সেটা শোষণ করবে না। যেমন ধরো ক্লোরোফিল এ, যেখানে লেখা আছে না ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ কিন্তু হলদে সবুজ। হ্যাঁ, ক্লোরোফিল এ কিন্তু হলদে সবুজ। তাহলে ধরো ক্লোরোফিল এ হলুদ আর সবুজ রং শোষণ করবে না। আর ক্লোরোফিল বি হচ্ছে নীলাভ সবুজ, এটা মনে রাখা সহজ। ক্লোরোফিল বি ব্লুইশ গ্রিন, ক্লোরোফিল বি ব্লুইশ গ্রিন। তো
তো ধরো এরকম এই পিগমেন্টগুলো এখন নিজের যে রং সেই রং ব্যতীত অন্যান্য রঙগুলো কী করবে, সে মানে অন্যান্য বর্ণের আলোগুলো শোষণ করবে, শক্তি শোষণ করবে। তো আমরা তো একটু আগেই বলছিলাম যে এই পিগমেন্টগুলোর মধ্যে কিন্তু কি আছে, ম্যাগনেসিয়াম আছে। এই পিগমেন্টগুলোতে কিন্তু ম্যাগনেসিয়াম আছে, এবং ম্যাগনেসিয়াম ধাতু বুঝতেইছো ইলেকট্রন ত্যাগ করতে চায়, বেশ সক্রিয়। তো এই পিগমেন্টগুলো যখন এই সূর্যের আলোক রশ্মি শোষণ করবে, সূর্যের আলোতে শক্তিটা, ফোটন বা কোয়ান্টা যখন এই পিগমেন্টগুলো শোষণ করবে, তখন এখানকার ওই ম্যাগনেসিয়াম এবার ইলেকট্রন ত্যাগ করবে। তোমরা জানো যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে। তো এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা এখন বিভিন্ন বাহক দিয়ে এই এনজাইমের কাছে যাবে, আর এই এনজাইমটা এই বিক্রিয়া ঘটাইয়া দিবে। তাহলে এতক্ষণ কিন্তু বিক্রিয়া হচ্ছিল না, সূর্যের আলো মানে উদিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই বিক্রিয়া হচ্ছিল না। স্ট্রোমাতে কিন্তু এনএডিপি রিডাক্টেজ এনজাইমও ছিল, এনএডিপি কোএনজাইমটাও ছিল, হাইড্রোজেন আয়নও ছিল, কিন্তু বন্ধনটা গঠিত হচ্ছিল না, কারণ এনএডিপি তো মাইনাস না হলে তো এই হাইড্রোজেন আয়নকে গ্রহণ করবে না। এবার কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। সূর্য উঠলো, আলোটা গিয়ে পড়লো পিগমেন্টের উপরে, পিগমেন্ট আলোক শক্তি শোষণ করলো, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে একটা কক্ষপথ থেকে, শক্তি শোষণ করলে কি হয়, শক্তি লাভ করলে কি হয়, একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে উৎক্ষিপ্ত হয়, হ্যাঁ লাভ দেয়। তো সেটা এখন কি করলো, ম্যাগনেসিয়াম থেকে উৎক্ষিপ্ত হয়ে এনএডিপি রিডাক্টেজ এনজাইমের কাছে আসলো বিভিন্ন বাহক দিয়ে। এগুলা বাহকের নাম তোমাদের এখন জানার প্রয়োজন নেই, পরবর্তীতে তোমরা শারীরতত্ত্ব অধ্যায়ে গিয়ে এগুলো আবার পড়বা, তখন জানতে পারবা, এখন দরকার নেই। তো বিভিন্ন বাহক দিয়ে এনএডিপি রিডাক্টেজের কাছে চলে গেল, এনএডিপি রিডাক্টেজ তখন এই বিক্রিয়াটা ঘটায় দিল এবং তৈরি হলো NADPH, অর্থাৎ NADP যে কোএনজাইম ছিল সেটা বিজারিত হলো, সেটা হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হলো। হ্যাঁ, তো এই যে বিজারণটা ঘটলো, এই কাজটা এই থলিটা করে। এখন এই বিজারণ ঘটাতে গিয়ে একটা কাজ কিন্তু হয়ে গেছে, সেটা হলো, খেয়াল করে দেখো এইখান থেকে যে ইলেকট্রনটা যে চলে আসলো, তাহলে এইখানে কিন্তু তীব্র ধনাত্মক একটা চার্জ কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কিন্তু অত্যন্ত ধনাত্মক তীব্র পজিটিভিটির কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এই জায়গাটাতে কিন্তু তীব্র ধনাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে, পজিটিভিটির সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কারণ ইলেকট্রন ত্যাগ করছে এবং ম্যাগনেসিয়ামগুলো পজিটিভ হয়ে আছে। তাহলে এখন ধরো তুমি এরকম আরও অনেকগুলো বিক্রিয়া করে অনেকগুলো NADPH তৈরি করতে চাও, তো এই জায়গাটা তো আর ইলেকট্রনের খনি না যে বারবার খালি ইলেকট্রন সূর্য আলো দিল আর বারবার এখান থেকে ইলেকট্রনটা চলে আসবে। ওর তো ম্যাগনেসিয়াম একটা নির্দিষ্ট ইলেকট্রনের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, ওর বেশি দিতে পারবে না। তো দেখা গেল কিছুক্ষণ এই বিক্রিয়াটা হওয়ার পর এখানকার আর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা নাই এবং সে তীব্র পজিটিভ হয়ে আছে। তাহলে এখন এর এই পজিটিভ হয়ে আছে যে ইলেকট্রন হারালো, এর ঘাটতিটাকে পূরণ করবে, এর ঘাটতিটা পূরণ করবে হচ্ছে এই যে দেখো ভিতরের যে পিগমেন্টগুলো আছে তারা, ভিতরের এই পিগমেন্ট এখন এই ঘাটতি পূরণ করবে। তাহলে বাইরে তীব্র পজিটিভ, ভিতরে কিন্তু ম্যাগনেসিয়াম আছে, এবং এই যে ভিতরে যে ম্যাগনেসিয়াম আছে এরাও কিন্তু এই সূর্যের আলো থেকে কিন্তু কি নিচ্ছে, শক্তি নিচ্ছে। তাহলে চিন্তা করো ভিতরে আসে হলো অনেকগুলো ইলেকট্রন ম্যাগনেসিয়ামের যারা বাইরে আসতে চাচ্ছে। তাহলে এই যে বাইরে আর ভিতরে কিন্তু একটা কি হলো, একটা চার্জের পার্থক্য তৈরি হলো। বাইরে তীব্র পজিটিভ আর ভিতরে এই ম্যাগনেসিয়ামগুলো কি করছে, অনেক ইলেকট্রন ত্যাগ করে রাখছে। তাহলে এই থলির ভিতরের দিকে অনেকগুলো ইলেকট্রন ত্যাগ করে রাখছে ম্যাগনেসিয়াম, আর বাইরে কিন্তু পজিটিভ হয়ে আছে ম্যাগনেসিয়াম। তাহলে এখন এই ইলেকট্রনগুলো কিন্তু বাইরে আসতে চাবে। হ্যাঁ, তারা কিন্তু একটা মানে চাপ ফিল করবে বাইরে আসার জন্য। হ্যাঁ, তারা একটা চাপ ফিল করবে, একটা ফোর্স তৈরি হবে বাইরে আসার জন্য। তো এই যে তোমার বাইরে আসার জন্য একটা চাপ তৈরি হলো, এই চাপের কারণে যখন তারা এরকম এই ঝিল্লি ভেদ করে বাইরের দিকে আসবে, ঝিল্লির বাইরে যখন অবস্থান করবে, বাইরে যখন বিভিন্ন বাহক থাকে, এগুলা বাহকের নাম এখন আসলে প্রয়োজন নাই। তাহলে যখন এই ইলেকট্রনটা ওই প্রচণ্ড চাপের কারণে আকর্ষিত হবে এখানে এবং বাইরে আসার চেষ্টা করবে, ঝিল্লির বাইরে যখন আসবে তখন তাদের গতিশক্তি দিয়ে ঝিল্লির এইখানে একটা বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াটা হচ্ছে ADP প্লাস হচ্ছে ইনঅর্গানিক ফসফেট সমান সমান তৈরি হবে ATP। তাহলে বিক্রিয়াটা কি হলো, এই যে ইলেকট্রনগুলো যে তোমরা মাইটোকন্ড্রিয়াতে যেমন পড়ছিলে না, ওইটাই কিন্তু এখানেও হচ্ছে। মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু এরকম কি ছিল, চার্জের কিন্তু একটা মানে পার্থক্য তৈরি হয়েছিল। ঝিল্লির বাইরের দিকে পজিটিভ চার্জ, ভিতরের দিকে নেগেটিভ চার্জ, এরকম পার্থক্য তৈরি হয়েছিল। এখানেও কিন্তু এখন এই পার্থক্যটা তৈরি হচ্ছে। এই পার্থক্যের কারণে যখন ইলেকট্রনগুলো বাইরে দিয়ে যখন আসার চেষ্টা করবে এই জায়গাতে,
তখন তাদের গতিশক্তি দিয়ে এখানে যখন আসার চেষ্টা করবে আর কি, তখন গতিশক্তি দিয়ে একটা বিক্রিয়া হবে ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়া, এবং আমরা শক্তি লাভ করব, আমরা এটিপি লাভ করব। তো এই যে আমরা এটিপি লাভ করলাম, একটা বিক্রিয়া যে হলো ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়া, তো ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়াকে কিন্তু আমরা বলি ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়াকে আমরা বলি ফসফোরাইলেশন। এবং যেহেতু এই ফসফোরাইলেশনটা হচ্ছে সূর্যের আলোর শক্তি দিয়ে, একবার চিন্তা করো যদি সূর্যের আলো না থাকে, সূর্যের আলো না থাকলে কিন্তু এখান থেকে কোনো ইলেকট্রন উৎক্ষিপ্ত হবে না, এখানে পজিটিভিটির সৃষ্টিও হবে না, এখান থেকে ইলেকট্রন আসবেও না, এই এটিপিও কিন্তু তৈরি হবে না। তাহলে সূর্যের আলো থাকতে হবে, তাহলে এখানে এটিপি তৈরি হবে। সূর্যের আলো না থাকলে এটিপি তৈরি হবে না, এই ফসফোরাইলেশন বিক্রিয়াটা হবে না। তাহলে যেহেতু এই ফসফোরাইলেশন অর্থাৎ এই এটিপি তৈরি হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে, সূর্যের আলোর শক্তিকে ব্যবহার করে, এই জন্য এই ফসফোরাইলেশনের নাম ফটোফসফোরাইলেশন। তোমরা অলরেডি যারা মাইটোকন্ড্রিয়া পড়ছো তারা জানো যে সেখানে কিন্তু অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়েছিল, কিন্তু এখানে কিন্তু হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে বোঝা গেল যে এখন এই যে সূর্যের আলোকে ব্যবহার করে এখান থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো, আমরা NADPH পাইলাম, রাসায়নিক বন্ধন তৈরি হলো, তাহলে একটা রাসায়নিক শক্তি তো পাইলাম এখানে, রাসায়নিক বন্ধন শক্তি পেলাম এখানে। আবার এখানে যে তোমার ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, সেই ঘাটতিটা ভিতরের পিগমেন্টগুলো পূরণ করলো, তো বাইরে যখন ইলেকট্রন আসতেছিল তখন আবার আমরা এটিপি লাভ করলাম ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়। এবার একটা প্রবলেম হলো কি, দেখো এবার এই জায়গাটাতে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে ঠিক আছে, বাইরেরটা ছিল ঘাটতি ছিল, বাইরেটা তো এরা গিয়ে তো পূরণ করে দিল, কিন্তু ভিতরেও তো এখন কি হয়েছে, এখন ভিতরেও তো একটা ঘাটতি তৈরি হয়েছে। তাহলে এই ভিতরের ঘাটতিটা কিভাবে পূরণ হবে? ভিতরের ঘাটতি পূরণ করার জন্য এই থলির মধ্যে তোমাকে ক্রমাগত পানি সরবরাহ করতে হবে, তোমাকে পানি সরবরাহ করতে হবে। তাহলে এই ভিতরে যদি আমি বারবার যদি এরকম করে পানি সরবরাহ করি, সেই পানি যদি ভেঙে যায় তাহলে তৈরি হবে হাইড্রোজেন আয়ন আর তৈরি হবে হাইড্রক্সিল আয়ন। তাহলে আমি এখানে যদি বারবার পানি সরবরাহ করি তাহলে পানিটা ভেঙে যাবে সূর্যের আলোর শক্তি দিয়ে, তৈরি হবে হাইড্রোজেন আয়ন, তৈরি হবে হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রোজেন আয়নটাই তোমার বিভিন্ন বাহকের মাধ্যমে বের হয়ে এইখানে চলে গেছে। আর এই যে হাইড্রক্সিল আয়নের যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটা এইখানে এসে এর ঘাটতিটা পূরণ করে দেবে। তাহলে তুমি যদি এই থলি থেকে ক্রমাগত যদি এটিপি পেতে চাও, তুমি যদি এই থলি থেকে ক্রমাগত অনেকগুলো NADPH, এই রাসায়নিক বন্ধন শক্তি, একটা বন্ধন তৈরি হয়েছে না, তার মধ্যে কিন্তু কি আছে, রাসায়নিক বন্ধন শক্তি আছে। তাহলে তুমি যদি এই রাসায়নিক শক্তিগুলো পেতে চাও এটিপি বা NADPH নামে, বারবার যদি বিজারণ করতেই চাও, তাহলে তোমাকে কিন্তু এই প্রক্রিয়াটাতে বারবার পানি সরবরাহ করতে হবে, ক্রমাগত পানি সরবরাহ করতে হবে। তাহলে আমরা যখন এরকম পানি সরবরাহ করলাম, পানিটা ভেঙে গেল, হাইড্রোজেন আয়নটা তো বাইরে এসে তো বিজারণ করতেইছে NADPর, হাইড্রক্সিলের ইলেকট্রনটা চলে গেল এখানে ভিতরের ঘাটতি পূরণ করার জন্য, বারবার পানি ভাঙবে, বারবার ইলেকট্রন বাইরে চলে যাবে, বারবার আমরা এটিপি পেতেই থাকবো, হাইড্রোজেনটাও বাইরে চলে আসবে, আমরা NADPH পেতেই থাকবো। জাস্ট আমাকে পানি সরবরাহ করতে হবে, সূর্যের আলো থাকলে আমি এই শক্তিগুলো পেতেই থাকবো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হলো এই যে হাইড্রক্সিলটা ইলেকট্রন তো চলে গেল, তাহলে ও আবার কি করবে, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা কাজ করে, সেটা হলো এরকম হাইড্রক্সিলগুলো মিলিত হয়ে আবার পুনরায় পানি তৈরি করে এবং অক্সিজেন নির্গত করে। এই যে আমরা বলি না যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা যে অক্সিজেন লাভ করি, আমরা তো পড়ছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয়, হ্যাঁ, এবং যে আমরা যে অক্সিজেন পাই গাছের কাছ থেকে। এই যে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেনটা দেয়, এই থলিটাকে ব্যবহার করে সূর্যের আলোর উপস্থিতিতে এই অক্সিজেনটাই কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। তাহলে দেখো কতগুলো সুবিধা, যদি আমি এখানে ক্রমাগত পানি সরবরাহ করি, যদি এখানে সূর্যের আলো থাকে, তাহলে আমি কিন্তু ক্রমাগত এটিপি রাসায়নিক শক্তি লাভ করব, NADPH রাসায়নিক শক্তি লাভ করব এবং অক্সিজেন পাবো, দিনের বেলায় জন্য অক্সিজেন নির্গত হয়। তাহলে এই থলিটা কত গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছে। তাহলে আমি একটু এই থলির ব্যাপারটা একটু প্রথম থেকে আরেকবার বলি। তাহলে আমরা ধরে নিচ্ছি এই পুরো বোর্ডটার এই সবুজ অংশ, এগুলো হচ্ছে তোমার স্ট্রোমা মানে হচ্ছে তরল অংশ, যেটাকে আমরা বলি ধাত্র। তো এটা হলো ধাত্র বা তরল অংশ, তার ভিতরে ভাসমান হচ্ছে
এই যে এই থলিটা, এই থলির নাম হচ্ছে থাইলাকয়েড। তাহলে মনে রাখা সহজ, থলির নাম থাইলাকয়েড। তো সেই থলিতে আবার বাইরের দিকে কতগুলো রঞ্জক কণা ছিল, পিগমেন্ট ছিল বাইরের দিকে কতগুলো, এবং ভিতরের দিকে কতগুলো পিগমেন্ট ছিল। এই পিগমেন্টগুলো যেহেতু আলোক শক্তি শোষণ করে, তো আমরা যেহেতু আলোক শক্তিকে ফোটন বা কোয়ান্টা বলি, তো আমরা এই আলোক শক্তি বা কোয়ান্টা শোষণ করে বলে এই পিগমেন্টের দলাগুলোকে আমরা বলতেছি কোয়ান্টোসোম। আর যদি এটা জারণ করতো মাইটোকন্ড্রিয়ার মতো, তাহলে আমরা নাম বলতাম অক্সিসোম। তো এখানে বলতেছি হচ্ছে কোয়ান্টোসোম। এবং এই কোয়ান্টোসোমে প্রায় 300 থেকে 400-র মতো পিগমেন্ট বা রঞ্জক কণা থাকে, যার মধ্যে আছে হলো ক্লোরোফিল এ হলদে সবুজ বর্ণের, ক্লোরোফিল বি আছে নীলাভ সবুজ বর্ণের, মনে রাখা সহজ, ক্লোরোফিল বি ব্লুইশ গ্রিন, বি ফর ব্লুইশ গ্রিন। এবং তাছাড়া রয়েছে কমলা বর্ণের ক্যারোটিন, হলুদ বর্ণের জ্যান্থোফিল। তো এর মধ্যে সবচাইতে বেশি 75% হচ্ছে ক্লোরোফিল এ, এবং ক্লোরোফিল একে বলা হচ্ছে প্রাইমারি পিগমেন্ট, মুখ্য কণা, যেটা আসলে মূল ভূমিকাটা পালন করে এই বিক্রিয়াগুলো ঘটাতে। আর অন্যান্য যারা আছে ক্লোরোফিল বি, তারপরে ধরো ক্যারোটিন, জ্যান্থোফিল, এদেরকে বলা হচ্ছে তোমার আনুষঙ্গিক সহকারী বা অ্যান্টেনা পিগমেন্ট। ওরা তাদের আলোটা শোষণ করার পর শক্তিটাকে ক্লোরোফিল এর কাছে দিয়ে দেয়। তো এই হলো মোটামুটি থলিটার গঠন। এই যে বাইরে, থলির বাইরে যে পানিটা আছে ওটাকে আমরা বলছি স্ট্রোমা। সেই স্ট্রোমাতে থাকে একটা গুরুত্বপূর্ণ এনজাইম নাম এনএডিপি রিডাকটেজ, যার নাম হচ্ছে এনএডিপি রিডাকটেজ। এই এনজাইমটা থাকে এখানে, এবং রিডাকটেজ লাস্টে এজ আছে, তার মানে এটা হচ্ছে একটা এনজাইম। রিডাকটেজ রিডাকশন করে বা বিজারণ করে হাইড্রোজেন যোগ করে, এবং কার সাথে যোগ করে, সামনে লেখা আছে এনএডিপি। এনএডিপি নামক একটা কোএনজাইম বা নিউক্লিওটাইড। রাসায়নিকভাবে জিনিসটা নিউক্লিওটাইড, আর কাজের দিক থেকে কি কোএনজাইম। কাজের দিক থেকে কী করে, একটা বিক্রিয়ায় কোনো কিছু গ্রহণ করে আর বিক্রিয়ায় দিয়ে আসে। তো কাজের দিক থেকে এনএডিপি হচ্ছে কোএনজাইম, আর রাসায়নিকভাবে যদি বলা হয় তাহলে এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। তো এই যে এনএডিপি রিডাকশন করবে, বিজারণ করবে, সেখানে হাইড্রোজেন আয়নটাও আছে, পানির ভাঙনের ফলে সৃষ্ট হাইড্রোজেন আয়নটাও আছে, এনএডিপিও আছে, কিন্তু বিক্রিয়াটা হবে না, কারণ এই বিক্রিয়া হওয়ার জন্য এখানে ইলেকট্রনের প্রয়োজন। এনএডিপিকে আগে ইলেকট্রন নিয়ে মাইনাস হইতে হবে, এইচ প্লাস যুক্ত হবে, তারপরে এনএডিপি তৈরি হবে। তো এখন এই পুরো বিক্রিয়াটা হওয়ার জন্য সূর্যের আলোর প্রচুর জরুরি। তো এই যে সূর্য উঠলো, সূর্যের আলোটা গিয়ে পড়লো পিগমেন্টে। পিগমেন্টে তোমরা জানো যে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উৎক্ষিপ্ত হয়ে বিভিন্ন বাহকের মাধ্যমে এনজাইমের কাছে গেল, এবং এই বিক্রিয়া সংঘটিত হলো। অর্থাৎ একটা রাসায়নিক বন্ধন গঠিত হলো। আলোর শক্তি, আলোর শক্তি ম্যাগনেসিয়ামের ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তরিত হয়ে সেই শক্তিটা এখন আসে হলো এনএডিপিএইচ এর কাছে। আলোর শক্তিটা এই পিগমেন্টের ম্যাগনেসিয়ামের ইলেকট্রনের কাছে গেল, ইলেকট্রনটা আলোর শক্তি গ্রহণ করে গতিশক্তি লাভ করলো, সেটা বাহক দিয়ে এখন এই বন্ধনটা করে এনএডিপিএইচ এর কাছে আসে। তার মানে ব্যাপারটা কি ঘটলো, সূর্যের আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপে এনএডিপিএইচ এর ভিতরে স্থিত হলো, সঞ্চিত হলো। তার মানে এই যন্ত্রটা কি করে, এই যন্ত্রটা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই যে আলোক শক্তি ইলেকট্রনের মাধ্যমে এখন রাসায়নিক শক্তি রূপে এই যৌগের মধ্যে রাসায়নিক বন্ধন রূপে রয়ে গেছে। এখন আমি যদি ক্রমাগত এরকম সূর্যের আলোকে নিয়ে যদি আমি এরকম রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে যে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হলো, এই জায়গাটায় কিন্তু ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, এবং সে কিন্তু তীব্র পজিটিভ হয়ে আছে, তীব্র পজিটিভ হয়ে আছে, ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। তো এখন তাহলে কি করতে হবে, তাহলে এখানকার ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করতে হবে। কে পূরণ করবে, ভিতরেও কিন্তু কি আছে, পিগমেন্ট আছে। তো ভিতরের এই পিগমেন্টগুলো সেই ঘাটতিটা পূরণ করবে। ভিতরের এই পিগমেন্টগুলো কিভাবে ঘাটতি পূরণ করবে, সেখানেও ম্যাগনেসিয়াম আছে, তার সারা হচ্ছে সূর্যের আলো লাভ করছে। সূর্যের আলো গ্রহণ করার পরে সেখানকার ইলেকট্রনগুলো এই ঝিল্লির বাইরে চলে আসবে, ব্যাপক গতিশক্তি থাকবে। সেই শক্তিতে আমরা আরও একটা বিক্রিয়া করব, ফসফেট যোগ করার বিক্রিয়া, নাম হচ্ছে ফসফোরাইলেশন। যেহেতু সূর্যের আলো থাকলেই কেবল বিক্রিয়াটা হবে, সূর্যের আলো থাকলেই কেবল এই ইলেকট্রনটা বাইরে উৎক্ষিপ্ত হবে, এই জন্য নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন। এবং আমরা কিন্তু আরও একটা শক্তি লাভ করলাম, এটিপি। এখন দেখা গেল এটিপি লাভ করলাম, এনএডিপিএইচ লাভ করলাম, ভালো কথা, কিন্তু ঘাটতি কিন্তু এখানে আছে। তাহলে আমাকে এই থলিতে ক্রমাগত পানির সরবরাহ করতে হবে। ওই যে গাছ তার মূল রোম দিয়ে পানি শোষণ করবে না, সেই পানিটা এখানে এসে ভেঙে যাবে, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে, যেটা তোমার এই যে এনএডিপিকে রিডাকশনে ব্যবহৃত হবে। হাইড্রোক্সাইডের ইলেকট্রনটা ঘাটতি পূরণ করবে, আর এই ওয়েস্টটা আমাদেরকে অক্সিজেন দেবে। এতগুলা উপকার করতেছে আমাদের। এই হচ্ছে আমাদের মোটামুটি থাইলাকয়েডের কাজ।
এবার আসো, এই যে আমরা যে এটিপি লাভ করলাম, এখানে যে NADPH লাভ করলাম, এগুলা দিয়ে কী হবে আসলে? তা আমরা একটু তাহলে এর পরের অংশে চলে যাই। এখন যা কিছু সংঘটিত হবে, তার জন্য আর সূর্যের আলোর প্রয়োজন নাই, কারণ সূর্যের আলোর শক্তি ইতিমধ্যে আমাদের কাছে NADPH এবং ATPর মধ্যে সূর্যের আলোর শক্তিটা ইতিমধ্যে আমরা সঞ্চিত করে রেখেছি। সুতরাং এখন যেগুলো বিক্রিয়া হবে সেগুলোর জন্য সূর্যের আলোর প্রয়োজন নাই, এই পিগমেন্টগুলোরও দরকার নাই, বিক্রিয়া হবে শুধু তরলে অর্থাৎ স্ট্রোমাতে বিক্রিয়াটা হবে। তাহলে আমরা একটু দেখি যে এই NADPH এবং ATP দিয়ে আমাদের এখন কি কাজে লাগবে এগুলো আমাদের। তো ধরো এই জায়গাটা এখন হচ্ছে পুরোটাই হলো স্ট্রোমা, তরল। এখানে বিভিন্ন এনজাইম থেকে, বুঝতেছো তরল মানে বিভিন্ন এনজাইম ধারণ করবে এবং এনজাইমগুলো এখানে বিক্রিয়া করবে। তো এখন আসলে এখানে কি বিক্রিয়াটা আসলে হবে? তো এই যে তোমার তরলটা, এই তরলে একটা উপাদান সবসময় উপস্থিত থাকে। তোমাদের এটা একটু মনে রাখতে হবে। তোমরা ক্লাস 9-10-এর জীবনী শক্তি অধ্যায়ে এই যৌগের নামটা তোমরা শুনছো, তো একটু এটা মনে রাখতে হবে। সেটা হলো এখানে একটা যৌগ সবসময় উপস্থিত থাকে, আমরা তাকে বলি হচ্ছে RUBP, রাইবোলোজ বিসফসফেট। রাইবোলোজ বিসফসফেট আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য। রাইবোলোজ বিসফসফেট। তো এই রাইবোলোজ বিসফসফেটটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে আগে থেকেই থাকে, উপস্থিত থাকে। তো এখন করবে কি শোনো, এই রাইবোলোজ বিসফসফেট এখন দিনের বেলা, তোমরা এটাও কিন্তু জানো যে দিনের বেলা কিন্তু গাছের পাতায় অনেকগুলো ছিদ্র থাকে, ওগুলোকে বলে স্টোমাটা বা পত্ররন্ধ্র। তো গাছের পাতায় যে পত্ররন্ধ্র বা স্টোমাটা থাকে সেটা দিনের বেলা খোলা থাকে সূর্যের আলোর উপস্থিতিতে। তো যখন সূর্যের আলোর উপস্থিতিতে ওই স্ট্রোমাটা বা পত্ররন্ধ্রগুলোর মানে খোলা থাকে, তখন বায়ু থেকে সেটা কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো এখন এই রাইবোলোজ বিসফসফেট করবে কি? বায়ু থেকে গ্রহণ করবে কার্বন ডাইঅক্সাইড। এরকম 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, পত্ররন্ধ্র দিয়ে এরকম 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। এই কার্বন ডাইঅক্সাইডগুলোর সাথে এখন হাইড্রোজেন যোগ করবে। তো হাইড্রোজেনগুলো পাবে কই? ওই যে আমরা কিছুক্ষণ আগে সূর্যের আলোর উপস্থিতিতে NADPH তৈরি করে রাখছিলাম, সেখান থেকে 12 অণু হাইড্রোজেন গ্রহণ করবে। সেখান থেকে 12 অণু হাইড্রোজেন এই রাইবোলোজ বিসফসফেট গ্রহণ করবে। এই রাইবোলোজ বিসফসফেট তাহলে পত্ররন্ধ্র যখন খোলা থাকে তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে বায়ু থেকে 6 অণু, এবং ওই যে আমরা NADPH তৈরি করে রাখছি সেখান থেকে সংগ্রহ করবে হাইড্রোজেন। এটা হয়তো দিতে চাবে না, কারণ বুঝতেছি এখানে একটা বন্ধন আছে, এই বন্ধন শক্তি তো ভাঙতে হবে, ভাঙার পরে তো এখান থেকে হাইড্রোজেন নিতে হবে। এই বন্ধনটা ভাঙার জন্য যে শক্তি লাগবে সেটা আবার দিবে ATP, এবং এটাও আমরা কিন্তু তৈরি করে রেখে দিছি। তাহলে আমরা একটু আগের স্লাইডে যে ATP তৈরি করলাম, যে NADPH তৈরি করলাম, সেগুলো এখন কিন্তু ব্যবহার করতেছি। NADPH এর হাইড্রোজেনটা নিচ্ছি, সে দিবে না, বাট ATPকে ব্যবহার করে শক্তি দিয়ে খুলে নিচ্ছি। নিয়ে বায়ু থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আমরা এই রাইবোলোজ বিসফসফেটের সাহায্যে আলটিমেটলি তৈরি করতেছি C6H12O6 গ্লুকোজ। এই দেখো গ্লুকোজে কিন্তু 6টা কার্বনের অণু আছে, 6টা কার্বনের অণু আছে। এই যে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নিয়েছিলাম 6 অণু, তাহলে এই যে 6টা কার্বন এখানে চলে আসলো। অক্সিজেনও তো আছে, এখানে অক্সিজেন আছে। এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা নিচে হলো আমরা এই যে NADPH এর কাছ থেকে, NADPH এর কাছ থেকে এই হাইড্রোজেনটা আমরা নিয়ে নিছি। নিয়ে আমরা এই হাইড্রোজেনটা এটাকে দিয়ে আলটিমেটলি তৈরি করলাম কি? গ্লুকোজ তৈরি করলাম। তাহলে আমরা আসলে শর্করা উৎপাদন করলাম। তাহলে এখন যদি আমরা আগের স্লাইড আর এই স্লাইড মিলে যদি এখন বলি, তাহলে বলতে হয় যে এই থলিটা আসলে কি করে? এই থলিটা আসলে সূর্যের আলোকে ব্যবহার করে দিনের বেলা একটা বিক্রিয়া করে। বিক্রিয়াটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই যে ফটোফসফোরাইলেশন করে ATP তৈরি করে। আর হচ্ছে তোমার ফটোলাইসিস, ফটো মানে আলো, লাইসিস মানে হচ্ছে বিভাজন, আলোর সাহায্যে কোনো কিছুকে ভেঙে ফেলা। এই যে দেখো আলোর সাহায্যে আমরা পানিকে ভেঙে ফেললাম,
তো ফটোলাইসিস, তাহলে দিনের বেলা এই থলিটা দুইটা বিক্রিয়া করে, একটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার, পানির সালোক বিভাজন, আলোর উপস্থিতিতে পানির বিভাজন, এই কাজটা করে। আর এই যে দেখো ফটোফসফোরাইলেশন, হ্যাঁ, এটা হলো এটিপি তৈরি করে। তো এই যে ফটোফসফোরাইলেশন করলো, ফটোলাইসিস করলো, আমরা আলটিমেটলি পাইলাম এটিপি এবং এনএডিপিএইচ। পরবর্তীতে গিয়ে আমরা ওই এটিপি আর এনএডিপিএইচকে ব্যবহার করে, এনএডিপিএইচ এটিপি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করলাম। এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করলাম, করে তৈরি করলাম কি, গ্লুকোজ। তো যেহেতু এর সাথে আমরা হাইড্রোজেন যোগ করছি, হাইড্রোজেন যোগ করাকে আমরা কি বলি, বিজারণ বলি না? তো এই জন্য এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে, এটা হলো আসলে কার্বন বিজারণ পদ্ধতি। তো এই পুরো ব্যাপারটাকে বলা হয় শর্করা উৎপাদন, অথবা বলতে পারো কার্বন বিজারণ। শর্করা উৎপাদন, কার্বন বিজারণ একই কথা। শর্করা উৎপাদনও বলতে পারো, কার্বন বিজারণও বলতে পারো, কারণ এখানে কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে কার্বন বিজারণ বলা যেতে পারে, শর্করা উৎপাদন বলতে পারে। আর একটা হচ্ছে যে সহজ নাম সবাই জানো, সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এই কাজটা এই ক্লোরোপ্লাস্ট এই থলির মাধ্যমে করে। তাহলে যেটা আমরা শিখলাম আজকে, সেটা হচ্ছে মোটামুটি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস সম্পর্কে ধারণা পেলাম। এটাকেই বলা হচ্ছে কার্বন বিজারণ। যেহেতু কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই জন্য কার্বন বিজারণ বলা যায়। আবার এটাকে বলা হচ্ছে তোমার হলো শর্করা উৎপাদন, হ্যাঁ, সুগার সিনথেসিস, সেটাও বলা যায়। তাহলে এইটা হলো এই ক্লোরোপ্লাস্ট এভাবে করে। তারপরে আসা হচ্ছে যে এই যে ব্যাপারটা হলো সালোক সংশ্লেষণ হচ্ছে, শর্করা উৎপাদন হচ্ছে, এর ব্যতিক্রমও কিন্তু ঘটতে পারে। আচ্ছা, ব্যতিক্রমের আগে একটু বলা দরকার, সেটা হলো এই যে শর্করা উৎপাদন হচ্ছে না, গ্লুকোজ উৎপাদন হচ্ছে, সব উদ্ভিদ কিন্তু মানে একই মাত্রায় কিন্তু গ্লুকোজ উৎপাদন করে না, সব উদ্ভিদ করে না। তোমরা অলরেডি জানো এবং ধারণা আছে তোমাদের। দেখো একটা আম গাছ আর একটা আখ, আমরা আমাদের এলাকায় যেটাকে কুষার বলি, সুগার ক্যান। তাহলে দেখো একটা আম গাছ আর একটা আখ, মানে ইক্ষু, কুষার বলি, সুগার ক্যান। তুমি চিন্তা করে দেখো, একটা আম গাছ বিশাল বড় একটা গাছ, অনেক পাতা, পুরা বছর ধরে সারভাইভ করার পর সে কিন্তু আম দেয় একবার, আমের সিজনে দেয়। যদি এখন হলো 12 মাসে আম পাওয়া যায়, ওটা ব্যতিক্রমটার কথা আমরা বলতেছি না। নর্মালি এই যে আম গাছগুলো পুরা বছরে একবার মাত্র আম দিচ্ছে। আর সেখানে সুগার ক্যান কিন্তু তার তুলনায় আয়ুষ্কাল অনেক অল্প, কিন্তু সে কিন্তু দেখো পুরোটা কিন্তু রসালো, প্রচুর পরিমাণ কিন্তু কি আছে বলো, চিনি আছে সেখানে। তাহলে এখন কথা হচ্ছে সব উদ্ভিদ কিন্তু একই মাত্রায় কিন্তু শর্করা উৎপাদন করে না। কেউ কিন্তু শর্করা উৎপাদন অনেক বেশি করে, কেউ কিন্তু অনেক কম মাত্রায় শর্করা উৎপাদন করে। তো আমরা আসলে দেখব এবার এই যে শর্করা তৈরি হচ্ছে, এই ব্যাপারটা বন্ধ হতে পারে, অনেকে করতে পারে না সারাদিন। কেন পারে না? তো এখন দেখো এদিকে তাকালে বুঝতে পারবা। এই যে আমরা এখানে লিখছি যে কার্বন বিজারণ হচ্ছে, সালোক সংশ্লেষণ হচ্ছে, তারপরে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই পুরো ব্যাপারটা হওয়ার জন্য কিন্তু পত্ররন্ধ্র খোলা থাকা জরুরি। পত্ররন্ধ্র কিন্তু খোলা থাকতে হবে, কারণ পত্ররন্ধ্র যদি খোলা থাকে তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে বায়ু থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড নিতে হবে। তো যদি পত্ররন্ধ্র খোলা থাকে তাহলে আমরা এই কার্বন ডাইঅক্সাইডটা আমরা নিয়ে সালোক সংশ্লেষণ বলো, কার্বন বিজারণ বলো, আর গ্লুকোজ উৎপাদন বলো, এগুলো করতে পারবো। কিন্তু যদি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এই শর্করা উৎপাদন করতে পারবো না। তখন গাছ কিন্তু ওই যে আম গাছের মতো, মানে অতগুলো তোমাকে কিন্তু শর্করা দিবে না। তাহলে আসো প্রবলেমটা কি হয়। তো যদি তোমার এখন দিনের বেলা তাপমাত্রা অত্যাধিক হয়ে যায়, অত্যন্ত বেশি তাপমাত্রা যদি হয়, আলো যদি অত্যন্ত প্রখর হয়, তীব্র আলো এবং অনেক বেশি তাপমাত্রা, প্রচণ্ড তাপ যদি এইরকম হয়, তাহলে তখন কি হয়, এই যে তোমার উদ্ভিদ ওই তীব্র আলো, অনেক তাপ, শুষ্কতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তখন পত্ররন্ধ্রটাকে বন্ধ করে দেয়। পত্ররন্ধ্র কিন্তু খোলা রাখলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ভিতরে আসে, আর জলীয় বাষ্প গাছের ভিতরের পানি কিন্তু বাইরে বের হয়ে যায়। তোমরা জানো যে গাছের পানি বাইরে বের হওয়াকে কিন্তু বলে প্রস্বেদন। তো এখন যখন তীব্র তাপমাত্রা, অনেক বেশি যখন আলো, তখন গাছ ওই কার্বন ডাইঅক্সাইড নেওয়ার থেকে বেশি গুরুত্ব দেয় পানি ধরে রাখার জন্য। কারণ বুঝতেছ, যদি পত্ররন্ধ্র খোলা রাখে তাহলে পানি বাইরে চলে গিয়ে গাছ কিন্তু শুষ্ক হয়ে মারাও যেতে পারে।
তো যখন অত্যন্ত বেশি তাপমাত্রা হয়, যখন আলো অনেক বেশি হয়, তখন গাছ করে কি পত্ররন্ধ্রটা বন্ধ করে দেয় পানি ধরে রাখার জন্য। তার মানে যখন পত্ররন্ধ্র বন্ধ করে দিল, তখন কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আর পাওয়া যাবে না, তখন কিন্তু ভিতরে কিন্তু আর কার্বন ডাইঅক্সাইড আসবে না। তাহলে ভিতরে যদি কার্বন ডাইঅক্সাইড না আসে, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, গ্লুকোজ তৈরি, কার্বন বিজারণ, এটা কিন্তু আর হবে না। তাহলে বুঝতেছো যে আম গাছ কেন তোমার পুরা বছরে মাত্র একবার আম দিচ্ছে। কারণটা হচ্ছে আম গাছ যখনই দেখে যে আলো বেশি হয়ে গেছে, তাপমাত্রা অনেক বেশি, তখন কিন্তু আম গাছ পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, কার্বন ডাইঅক্সাইড ভিতরে নেয়ও না এবং আর শর্করা উৎপাদন করেও না। তখন বরং উল্টা কাজটা করে। উল্টা কাজ কি করে একটু আমরা বলি, কি কাজ হলে করে। তখন উল্টা দিকে আরও ওই যে দেখো একটু আগে আমরা দেখলাম যে অক্সিজেন তৈরি হচ্ছিল, একটু আগে আমরা দেখলাম যে ক্লোরোপ্লাস্টের ভিতরে অক্সিজেন তৈরি হচ্ছিল। ওই গাছ যে পানি শোষণ করে, এই যে মনে আছে কিনা দেখো, এই যে পানি, তাহলে গাছ মূল দিয়ে যে পানি শোষণ করে, সেই পানি ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছিল। তো পত্ররন্ধ্র খোলা থাকলে কি হচ্ছিল? পত্ররন্ধ্র খোলা থাকলে অক্সিজেনটা বাইরে বেরোচ্ছিল, কার্বন ডাইঅক্সাইড ভিতরে আসতেছিল, মানে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছিল, অক্সিজেন ত্যাগ করতেছিল। আর ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, সেটা দিয়ে ফটোসিনথেসিস করতেছিল। এখন পত্ররন্ধ্র বন্ধ, তাপমাত্রা বেশি, তখন কি হচ্ছে? তখন গাছ কিন্তু আর কার্বন ডাইঅক্সাইড নিতেও পারতেছে না, অক্সিজেন বাইরেও বের করতে পারতেছে না। কার্বন ডাইঅক্সাইড নিতেও পারতেছে না, অক্সিজেন বাইরেও বের করতে পারতেছে না। তাহলে কোষের ভিতরে কিন্তু অক্সিজেনের মাত্রা বেড়ে যাচ্ছে। যেহেতু পত্ররন্ধ্র বন্ধ, অক্সিজেন যেহেতু বাইরে বেরোতে পারতেছে না, অক্সিজেন কিন্তু কোষের ভিতরে বেড়ে যাচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড তো কমে যাবে, কারণ কার্বন ডাইঅক্সাইড তো আর নাই, কার্বন ডাইঅক্সাইড তো বাইরে থেকে আর নেওয়া যাচ্ছে না। তাহলে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড নেওয়া যাচ্ছে না, কারণ পত্ররন্ধ্র বন্ধ। তাহলে কার্বন ডাইঅক্সাইড নেওয়া যাচ্ছে না মানে কি? ফটোসিনথেসিস আর হবে না। কিন্তু ভিতরে কিন্তু অক্সিজেন বেড়ে যাচ্ছে, সেই অক্সিজেন উল্টা কাজটা করবে। সেই অক্সিজেন এখন করবে কি? এই যে এতক্ষণ যে গ্লুকোজগুলো তৈরি হয়েছিল, এই যে রাইবোলোজ, এটাও তো এক ধরনের সুগার, এটাও তো এক ধরনের শর্করা। তাহলে এই অক্সিজেন এখন যে বেড়ে যাচ্ছিল, অক্সিজেন এখন উল্টা দিকে এই রাইবোলোজ এবং গ্লুকোজকে পুরানো শুরু করবে। যেটা আমরা করি, আমরা যেটা হলো খাবার গ্রহণ করার পরে অক্সিজেন নিয়ে খাবারটাকে কি করি? আমরা জারণ করি, শোষণ করি। তাহলে দেখো আম গাছ কিন্তু বেচারা যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেয় না, পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, তো কার্বন ডাইঅক্সাইড নেয় না, তার মানে ফটোসিনথেসিস করে না, কিন্তু শোষণ কিন্তু করে। তখন কিন্তু উল্টা দিকে যা তৈরি হয়েছিল সেগুলাকে উল্টা দিকে পুরায় ফেলে। তো তখন যে পুরায় ফেলার যে ব্যাপারটা, এটাকে তো আমরা তো কিন্তু বলি হলো ফটো রেসপিরেশন। এটাকে আমরা বলি ফটো রেসপিরেশন, এটাকে আমরা বলি হচ্ছে ফটো রেসপিরেশন। বাংলায় আমরা বলবো হচ্ছে আলোক শোষণ। এটাকে আমরা বাংলায় বলবো আলোক শোষণ। তাহলে বোঝা গেল নর্মালি কিন্তু গাছ শোষণ করার কথা ছিল না এখন, কিন্তু পত্ররন্ধ্র বন্ধ করে দেওয়ার কারণে, তীব্র আলোর কারণে পত্ররন্ধ্র বন্ধ করে দিছে। পত্ররন্ধ্র বন্ধ করার জন্য কার্বন ডাইঅক্সাইড নিতে পারতেছে না, তার মানে সালোক শোষণ হচ্ছে না, কিন্তু অক্সিজেন জমে যাচ্ছে। কারণ মূল থেকে তো পানি ঠিকই নিচ্ছে, মূল থেকে পানি ঠিকই নিচ্ছে, পানি ভেঙে অক্সিজেন ঠিকই উৎপন্ন হচ্ছে। ওই অক্সিজেনটা কোষের মধ্যে বেড়ে যাচ্ছে, তখন অক্সিজেনটা উল্টা দিকে শোষণ করতেছে। আলোর কারণে যেহেতু এই শোষণটা হচ্ছে, অনাকাঙ্ক্ষিত এই কাজটা হচ্ছে, এই জন্য আমরা এই ঘটনাকে বলি আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। তার মানে আমি যদি একদম সামারি করে বলি, যে ধরো মৃদু তাপমাত্রা বা সহনীয় তাপমাত্রা, মৃদু আলো, তখন আম গাছ কী করতেছে? পত্ররন্ধ্র খুলে রাখছে, অক্সিজেন বের করে দিচ্ছে। এই অক্সিজেন কই থেকে পাইছে? মূল থেকে পানি নিছিল না, ওই পানি ভেঙে ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছিল, তো অক্সিজেন বের করে দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতরে নিচ্ছে, নিয়ে ফটোসিনথেসিস করতেছে, সালোক সংশ্লেষণ। এবার যেই দুপুর 2টা 3টা বা ধরো 12টা বাজলো, 1টা বাজলো, যখন তীব্র আলো, প্রচণ্ড আলো, তাপমাত্রা বেশি, তখন আম গাছ করলো কি? পত্ররন্ধ্রটা বন্ধ করে দিল। পত্ররন্ধ্র বন্ধ করার কারণে এবার কিন্তু অক্সিজেন বাইরে বেরোতে পারতেছে না, কার্বন ডাইঅক্সাইড আসতেও পারতেছে না, তার মানে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ বন্ধ। আর অক্সিজেন যেহেতু বেশি হয়ে যাচ্ছিল, সে এখন এই যে শর্করাগুলো ভিতরে আছে সেগুলোকে পুরানো শুরু করে দিল। তার মানে তখন ফটোসিনথেসিস না হয়ে ফটো রেসপিরেশন হচ্ছিল, আলোক শোষণ।
এই শোষণটাকে বলা হচ্ছে আলোক শোষণ। এটা হওয়ার কথা ছিল না, আলো বেশি হওয়ার জন্য হচ্ছে, সো নামটা হয়ে গেছে আলোক শোষণ। তাহলে বুঝতেছো এই কারণে কিন্তু এই যে তোমার আম গাছ, এই আম গাছ কিন্তু তোমাদের এত কিন্তু বেশি কিন্তু শর্করা দিচ্ছে না। হ্যাঁ, আম গাছ কিন্তু খাদ্য শস্য নয় যে প্রচুর পরিমাণ তোমাকে খাবার দিবে না। আর আদার্স তুমি চিন্তা করো, ইক্ষুর কথা, আখের কথা চিন্তা করো, ওরা কিন্তু দিচ্ছে। তার মানে বোঝা গেল দুইজন, আম গাছ আর ইক্ষু গাছ, দুইজনের কিন্তু শর্করা উৎপাদন পদ্ধতি কিন্তু এক না। ইক্ষু সারাদিন সালোক সংশ্লেষণ করতে পারে। কেন পারে? ইক্ষু তাপমাত্রা যতই বেশি হোক কখনোই পত্ররন্ধ্র বন্ধ করে না, পত্ররন্ধ্র খোলায় রাখে। যদি বন্ধ করেও ফেলে, ইক্ষুর অনেক অল্প কার্বন ডাইঅক্সাইড যেটা নিজের দেহের মধ্যে তৈরি হচ্ছে সেটাকে সে ব্যবহার করতে পারে, ব্যবহার করে শর্করা তৈরি করতে পারে। বুঝতেছো? প্রত্যেক জীব দেহে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তো ইক্ষুর দেহে কিন্তু সামান্য হলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ঠিক যেমন আমাদের দেহে হচ্ছে শ্বসন প্রক্রিয়ায়। ইক্ষু ওইটুকু কার্বন ডাইঅক্সাইডকেও গ্লুকোজে পরিণত করতে পারে, কিন্তু আম গাছ এটা পারে না, আম গাছের বাইরে থেকে নিতে হয়। এই জন্য বোঝা গেল যে দুইজন, আম গাছ আর ইক্ষু, দুইজনের কিন্তু শর্করা উৎপাদনের হার কিন্তু একরকমের নয়। আমরা আম গাছেরটাকে আমরা বলি C3, আম গাছেরটাকে আমরা বলি হচ্ছে C3 চক্র, কেলভিন চক্র, যেটা খুব বেশি শর্করা তৈরি করে না, আলো বেড়ে গেলেই শর্করা তৈরি করার থেকে ফটো রেসপিরেশন করে, নষ্ট করে। আর ইক্ষু করে কি? C4, এটা মনে রাখলে ভালো। যারা বেশি তাপ সহ্য করতে পারে, যারা বেশি তাপ সহ্য করতে পারে, তারা কিন্তু অ্যাকচুয়ালি C4 পদ্ধতিতে শর্করা তৈরি করে। C4-এ কি হয়? C4-এ যদি আলো বেশিও হয়, পত্ররন্ধ্র যদি বন্ধও করতে হয়, প্রবলেম নাই। নিজের দেহের কোষের মধ্যে যে সামান্য কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে ওইটাকেও সে কী করতে পারে? গ্লুকোজে সে ফুল টাইম সালোক সংশ্লেষণ করতেই থাকে, সে ফটো রেসপিরেশন করে না। তাহলে ফটো রেসপিরেশন হয়, ফটোসিনথেসিস হয়, আলো বেড়ে গেলে ফটো রেসপিরেশন হয়। এমন হলে আমরা তাকে বলি C3 চক্র। আর ধরো ফটো রেসপিরেশন হয় না, সবসময় ফটোসিনথেসিস হতেই থাকে, কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, প্যারা নাই, এনজাইমটা এত শক্তিশালী যে ওইটুকু কার্বন ডাইঅক্সাইডকে গ্লুকোজ বানায়, অত্যন্ত শক্তিশালী। C4-গুলো কিন্তু ভালো। তাহলে এই যে C3 C4 কি, আলোক শোষণ কি, ফটোসিনথেসিস কি, ফটোফসফোরাইলেশন কি, কোয়ান্টাসম জিনিসটা কি, তারপরে হলো কার্বন বিজারণ কি জিনিস, ফটোলাইসিস কি জিনিস, আশা করি তোমরা এই ভিডিওটা মানে বুঝতে পারছো। এবং এটা যেহেতু সবগুলাই নতুন কথা, তো আমরা ক্লোরোপ্লাস্ট পড়ার আগে আশা করব এই ভিডিওটা তোমরা অনেকবার দেখবা, এই ভিডিও অনেকবার দেখবা। এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন তোমরা আবার 9 নাম্বার অধ্যায়, উদ্ভিদ বিজ্ঞানের 9 নাম্বার উদ্ভিদ শারীর তত্ত্ব, সেখানে যখন সালোক সংশ্লেষণ পড়বা, তখন এই কথাগুলো কিন্তু আবার চলে আসবে। সো এখন ভালো করে শিখলে তখন গিয়ে তোমার জন্য ইজি হবে। আবার তখন যখন তুমি একবার শিখবা, তখন এটা আবার রিভিশন হয়ে যাবে। সো এখন একটু চেষ্টা করো এই ভিডিওটা একটু আরেকবার, মানে 2-3 বার করে দেখে দেখে ব্যাপারটা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করো, নোট করো। যেহেতু অনলাইনে পড়তেছো, মনে রাখা কঠিন হয়ে যাবে, নোট করার চেষ্টা করো। আমি আরও একটা ভিডিও দিব এরপরে, সেটা ক্লোরোপ্লাস্টের গোছানো ভিডিও থাকবে। আগে এই কাজটা ভালো মতো তোমাকে বুঝতে হবে, তাই এটাকে ভালো মতো বুঝে ফেলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।